তানভীকে উচিত শিক্ষা দিতে মোক্ষম চাল দিল গীতা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় গীতা তো কথা বলতে থাকে তানভীর সাথে আর বলে, তানভী মুখার্জি অনেক বড় চাল চেলেছো তুমি, কিন্তু তুমি জানো না গীতা কম চাল চালতে জানে না, ও চাল চালতে জানে। আর এই ফোনটাতে এক্ষুনি ফোন আসবে সেই মিস্টারের, যেই মিস্টার আমার দিদিকে কন্টিনিউয়াসলি জ্বালিয়ে চলেছে। বলতে বলতেই ফোন এসেছে আর ফোনটা ধরেছে গীতা। তার মধ্যেই সে বলতে থাকে, আমি তোমাকে খুব ভালোবাসি ডার্লিং, আই রিয়েলি লাভ ইউ। তারপর তানভী বলে, ফোনটা স্পিকারে দাও, আমরাও শুনতে চাই কি বলছে সে। গীতা বলে, এই ফোনটায় তো আগেও ফোন এসেছে আর ফোনটা রিসিভ করেছেন আপনারা, তাই না? তানভী তখন আর কিছু বলতে পারে না। এর মধ্যেই গীতা সেই মিস্টারকে বলে, এই যে মিস্টার, আপনি যেই হন না কেন, আপনাকে আমি খুঁজে বার করবই আর তারপরে উচিত শিক্ষা দেবই, কথাটা ভালো করে মিলিয়ে নেবেন। এর মধ্যেই ফোনটা কেটে দেয়। তখনই গিনি বলে, গীতা তুই ওদেরকে বল আমি এসব কিছু করিনি, আমি এসব জানি না কিছু। গীতা বলে, তোর কি মনে হয় দিদি, তুই এইভাবে বলবি আর ওরা বিশ্বাস করে নেবে? সেটা কখনো হবে না, সেটা হতে পারে না, ওরা হতে দেবে না। সেটা প্রমাণটাই দরকার। আর এই যে তানভী মুখার্জি, প্রমাণ আমি করে দেবই। উচিত শিক্ষা কাকে বলে সেটা তো আর আপনি জানেন না এখনো, তবে খুব শিগগিরই জানবেন, সত্যি সবার সামনে আসবেই। আর সেদিন তানভী মুখার্জি আপনিও আর মুখ দেখাতে পারবেন না। এসব কূটনীতি দিয়ে আদালতে জেতা যায় না, আদালতে জিততে গেলে প্রপার প্ল্যান লাগে, বুঝতে পেরেছেন? পদ্মকে নিয়ে আর গিনিকে নিয়ে চলে যায়। আর অন্যদিকে দেখা যায় পদ্ম তখন বলে, উকিল দিদি এবার তুমি কোথায় যাবে? গীতা বলে, এবার যাব একটা রিপোর্ট আনতে, তোর অন্তঃসত্ত্বা হওয়ার রিপোর্টটা। তখনই গিনি বলে, মানে পদ্ম মা হতে চলেছে? গীতা বলেন, না, পদ্ম মা হতে চলেনি, এটা পুরোটাই একটা সাজানো গোছানো সুন্দর নাটক, যা দেখবার পরে কিরণকান্তি ব্যানার্জি, কৃপান ব্যানার্জি পুরোপুরি চমকে যাবে। আর সেই ব্যবস্থাটাই আমি করতে চলেছি। গিনি বলে, তুই যে কি করছিস আমি সত্যি বুঝতে পারছি না। গীতা বলে, পারবি, আরেকটু অপেক্ষা কর, তারপরেই পারবি। এর মধ্যেই কৃপানের মা বাবা চলে এসেছে মুখার্জি বাড়িতে আর মেহেকের জন্য প্রচুর গয়না নিয়ে এসেছে, লাখ লাখ টাকার গয়না। আর বলে, দেখুন অগ্নিজিৎ মুখার্জি, আপনার মেয়েকে আমি আমাদের বাড়ির লক্ষ্মী করে নিয়ে যাব এই গয়নাগুলো দিয়ে সাজিয়ে। গয়নাগুলো সুন্দর হয়েছে তাই না? তার মধ্যেই অগ্নিজিৎ মুখার্জি বলে, হ্যাঁ খুবই সুন্দর হয়েছে, ভজনের তো চোখ ধাঁধিয়ে গেছে, এত গয়না রয়েছে। রাকা তখন বলে, গয়না দিচ্ছেন তো বুঝলাম, রানী করে রাখবেন আমাদের মেয়েকে সেটাও বুঝলাম, কিন্তু আপনার ছেলে সে রাজাটি হয়ে থাকবে তো? কারণ সে তো একজন ক্রিমিনাল। কিরণকান্তি ব্যানার্জি বলে, মুখ সামলে কথা বলুন, আমার ছেলে ক্রিমিনাল নয়, ওকে ক্রিমিনাল বানিয়ে দিয়েছে ওই গীতা আমার ছেলেকে এইভাবে ক্রিমিনাল বানিয়ে দিয়েছে। আমার ছেলে ক্রিমিনাল ছিল না আর হবেও না। তখনই রাকা বলে, আপনার ছেলের কুকীর্তিটা তো জানতে আর বাকি নেই। মেহেক তার পাপার কথা মতো এই বিয়েটা করতে রাজি হয়েছে, কিন্তু মেহেক যদি খারাপ থাকে তখন এই সমস্ত টাকা পয়সা গয়না দিয়ে কিছুই যায় আসবে না, বুঝতে পেরেছেন? এর মধ্যে কৃপানের মা বলে, বললাম তো কৃপান আর কোনো অন্যায় করবে না। সত্যি দাদা, আপনি যে শেষ পর্যন্ত আমাদের সাথে সম্পর্কটা তৈরি করতে রাজি হবেন, আত্মীয় সম্পর্ক, এটা আমি বুঝতে পারিনি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি না থাকলে আমার ছেলেকে ছাড়াতেও পারতাম না, সবটাই আপনার জন্যই সম্ভব হচ্ছে। এর মধ্যেই জেঠিমণি মনে মনে ভাবতে থাকে যে বেশ হয়েছে, এইবারে রাকা জব্দ হয়ে গেছে। রাকা তখন বলে, বললাম তো আমাদের বাড়ির মেয়ে যতক্ষণ না নিজের মুখেই বলছে সে ভালো আছে, আমরা কখনোই কৃপানের হাতে তুলে দিয়ে নিশ্চিন্ত হতে পারবো না। এরপরেই মেহেকের আর এক কাকিমণি বলে, আজ মেহেক নিজের হাতে চিকেনের ডিশ রান্না করছে। আর এটা শোনার পর কৃপানের মা বলে, তাই আমার হবু বৌমা রান্না করছে? তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, আজ করছে কিন্তু বিয়ের পর করবে না। তখনই কৃপানের মা বলে, না না দাদা, এসব আপনি কি বলছেন? মেহেক কি আর রান্না করার জন্য আমাদের বাড়িতে যাচ্ছে নাকি? ও তো পায়ের উপর পা তুলে বসে খাবে, ব্যাস, আর কিছু না। আমার একমাত্র ছেলে আর তার বউকে কি আমি কখনো কষ্ট দিতে পারি? চলুন দেখে আসি মেহেক কিরকম ভাবে
কোথায় রান্না করছে। এর মধ্যেই কিরণকান্তি ব্যানার্জি প্রায় অনেক টাকা, ব্যাগ ভর্তি টাকা, 2 কোটি টাকা তুলে দেয় অগ্নিজিৎ মুখার্জির হাতে আর বলে, আপনাকে কিন্তু এই কেসটা জিততেই হবে, আমার ছেলেকে ছাড়াতেই হবে। আর তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে, আপনি কি আমাকে ছেট করছেন? আপনি আমাকে এইভাবে ছেট করতে পারেন না কিরণকান্তি বাবু। কিরণকান্তি বলে, ছেট করছি না, আমার ছেলেকে ছাড়ানোর জন্য আর্জি জানাচ্ছি। তাকে হাইকোর্টে নিয়ে গিয়েছেন, এবারে যদি ছাড়াতে না পারেন, বেকসুর খালাস করতে না পারেন, তাহলেই তো মুশকিল, তাই না? এর মধ্যেই অগ্নিজিৎ বলে, হয়ে যাবে, সব হয়ে যাবে। এরপর রাকা তখন বলে, আমরা মেহেককে অনেক বুঝিয়েছিলাম, কিন্তু মেহেক শুনতে চাইছে না। আর গীতা, সে তো নিজের প্রফেশন ছেড়ে, নিজের জেদ ছেড়ে মেহেকের কথাই মেনে নিয়েছে। মেহেকের কথায় এই বিয়েটায় একদম সাই জানিয়েছে। আর অন্যদিকে অগ্নিজিৎ মুখার্জি গীতাকে ফোন করে আর বলে, তুমি আসছো তো বিয়ের দিন? আশীর্বাদের দিন তোমাকে থাকতেই হবে, রেজিস্ট্রি পেপারে তুমি কিন্তু থাকবে সাক্ষী হিসেবে, কেমন? আর ঠিক তখনই গীতা বলে, হ্যাঁ, তা আপনি কি অগ্নিজিৎ মুখার্জি হয়ে ফোনটা করেছেন নাকি শ্বশুরমশাই হয়ে ফোনটা করেছেন? তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে, শ্বশুরমশাই অগ্নিজিৎ মুখার্জি হয়ে ফোন করেছি। গীতা তখন বলে, সব কিছুতেই আমি থাকবো, আপনি যখন বলেছেন আমি থাকবো না, সেটা তো হতেই পারে না, তাই না? এর মধ্যেই তখনই গীতা বলে, পদ্ম, খেলা শুরু হয়ে গেছে, এবারে শুধু চাল দেওয়ার অপেক্ষা। তোর এই অন্তঃসত্ত্বা হওয়ার রিপোর্টটা যদি একবার সামনে আসে না, তোলপাড় হয়ে যাবে সব কিছু তোলপাড় হয়ে যাবে। গীতার কথা শুনে পদ্ম তো খুব খুশি হয় আর বলে, উকিল দিদি, আমিও তো সেটাই চাই, ওরা যেভাবে আমার সাথে অন্যায় করেছে তার শাস্তি ওদেরকে পেতেই হবে। এর মধ্যেই একটা কথা বারবার করেই ভাবতে থাকে গীতা, যা চাল দেওয়ার সেটা দেওয়া হয়ে গেছে, বাকিটা এবার তানভি মুখার্জি দেবে, আমি খুব ভালো মতনই জানি। এর মধ্যেই তানভি তখন বলে, আচ্ছা কাকিমণি, তুমি এত বেশি বকবক করছো কেন বলো তো আজকাল? আর ওই যে মেয়েটা, গিনি, কলোনির মেয়েটা, ও আর এখানে থাকবে না, ওকে ওই বস্তিতেই পাঠিয়ে দেওয়া হবে। তখনই ছোটকা এসে বলে, তানভি, তুই একটা মেয়ে হয়ে আর একটা মেয়েকে এইভাবে অপমান করতে পারিস না, কোনোভাবেই না, মুখ সামলে কথা বল, ঠিক আছে? ভুলে যাস না গিনি এখনো এই বাড়ির বউ হয়ে রয়েছে, তাহলে ওকে শুধু শুধু এইভাবে অপমান করবি না, কোনোভাবেই না। তার মধ্যেই তানভি মুখার্জি বুঝতে পারে পরবর্তী চালটা দেওয়ার সময় এসে গেছে। এর মধ্যেই গিনিকে যেই ছেলেটা বারবার ফোন করে জ্বালাতন করতে থাকে, সেই ছেলেটার সাথে গিনি নিজে কথা বলে আর বলে, ঠিক আছে, আমি তোমার সাথে দেখা করব। আর এই সুযোগটাই নিতে চাইছে গীতাও জানে তাকে পরবর্তী স্টেপে ঠিক কী করতে হবে।